করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া ওঠা যাবে না উড়োজাহাজে, বিমানবন্দরেই হবে পরীক্ষা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। রোম থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোয় উদ্বেগ। কোভিড সুরক্ষার তাগিদেই বাংলাদেশ থেকে ফ্লাইট চালাচ্ছে না বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্স। দেশে আটকে পড়েছেন 1 লাখের বেশি প্রবাসী। প্রেসিডেন্ট হাসপাতালের এমডি ও সংশ্লিষ্টদের দুর্নীতির টাকা পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। যাচাই করা হবে ব্যাংক হিসাব। এবং করোনার প্রভাবে প্রায় বন্ধ চামড়া রপ্তানি। এখনো পড়ে আছে গত কোরবানির 700 কোটি টাকার বেশি চামড়া। এবারও বিপর্যয়ের শঙ্কা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। ইতালিতে নেমেই কোভিড টেস্টে 50-এর বেশি যাত্রী পজিটিভ হওয়ায় রোম থেকে ফেরানো হলো 125 বাংলাদেশিকে। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ থেকে ইতালি যান তারা। তবে যাদের পাসপোর্ট রয়েছে ইতালির, তাদের থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ভুয়া কোভিড সনদের খবরই এর কারণ বলে মনে করছেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশি যারা তাদের অনেককেই তারা অনুমান করছেন যে তাদের ভিতরে কোভিড-19 পজিটিভ হওয়ার সম্ভাবনা প্রবল। সে কারণে তারা রিস্ক দিতে চাচ্ছেন না। অনেকেই বলছেন যে তারা সার্টিফিকেট নিয়ে আসেন, কিন্তু এটার কোনো ভিত্তি নাই। মিডিয়াতে এটা ব্যাপক প্রচারিত হয়েছে। আমি মনে করি এটা জনগণের কাছে একটা বিরূপ ধারণা দিয়েছে আর কি। এখন থেকে ইতালির পথে বাংলাদেশ থেকে যে কেউ আসতে চাইলে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে। ইতালি থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। আগামীতে কোভিড নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেউ বিমানে উঠতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। একটি প্রতিষ্ঠানকে কোভিড-19 পরীক্ষা ও সার্টিফিকেট প্রদানের দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। সময় সংবাদকে মন্ত্রী আরও বলেন, ইতালি থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো দুঃখজনক, তবে ফেরত পাঠানো বাংলাদেশিরা কবে নাগাদ দেশে ফিরবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি। তবে সবচেয়ে বড় দুঃখজনক যারা বাইরে যায় তারা কারেক্ট এদেরও তো নিজেরও একটা দায়িত্ব আছে, কারণ দেশের বদনাম। আর দেখেন এই ফ্লাইটটা বন্ধ হয়ে গেল। ইতালি একটা ভালো, আমাদের অনেক এখানে আছেন যারা ইতালিতে কাজ করে, তারা এখন না যেতে পারলে তাদের ওই কাজটা চলে যায় কিনা ভয় আছে। সো উই আর ভেরি ওয়ারিড অ্যাবাউট যে এই ধরনের আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, মোটামুটি সিদ্ধান্ত হবে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান, ওখানকার সার্টিফিকেটটা হবে গিয়ে অ্যাপ্রুভ, আর অন্য সার্টিফিকেট এই যে কোভিড ভাইরাসের সেগুলো গ্রহণযোগ্য হবে। ইতালি থেকে ফেরত পাঠানো কোভিড টেস্টে পজিটিভ আসা 50-এর বেশি বাংলাদেশির আজ দেশে ফেরার কথা রয়েছে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শিউলি, জুবাইর, আপনি জানেন যে গতকাল কাতার এয়ারওয়েজের দুটি ফ্লাইটে যারা যেসব বাংলাদেশি ইতালি গিয়েছিলেন 150 জন বাংলাদেশি এবং একজন শিশু, তাদেরকে ইতালি সরকার বিমানবন্দরে তাদেরকে নামতে দেওয়া হয়নি এবং আজকে দিবাগত রাত 2:10 কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ওই বাংলাদেশিদেরকে ফেরত আনার কথা রয়েছে বলে আমাকে জানিয়েছেন কাতার এয়ারওয়েজের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশন ম্যানেজার। এবং তিনি আরও বলেছেন যে আগামী 15 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে রোমগামী সব ধরনের ফ্লাইট বাতিল করেছে ইতালি সরকার এবং এক সার্কুলার দিয়ে তারা জানিয়েছে শুধু কোনো বাংলাদেশি না, বাংলাদেশের মাটি থেকে কোনো বিদেশি 15 অক্টোবর পর্যন্ত ইতালি যেতে পারবেন না। এবং তারা বলেছেন যে আসলে এই সিদ্ধান্তর কথা তারা আগে জানতেন না। যেহেতু তারা সরাসরি বাংলাদেশ থেকে ইতালি যায় না, দোহা হয়ে রোম যাওয়া হয়, সে কারণেই তারা বাংলাদেশিদেরকে নিয়ে গিয়েছিলেন এবং যখন ফ্লাইটটি চলে যায় তারপরে তারা জানতে পেরেছেন। তবে এই বিষয়ে আমি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছিলাম এবং তিনি যেটি দাবি করেছেন যে আসলে এটি খুবই দুঃখজনক এবং তিনি জানিয়েছেন যে যারা আসবে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে এবং আগামীতে যেন কোনো ধরনের পজিটিভ রোগী পাওয়া না যায় এবং এই বিষয়টি আমাদের আগামীতে যে ধরনের বিশেষ ফ্লাইটগুলো এখন যাচ্ছে সেই ফ্লাইটের চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসার একটি আশঙ্কা তিনি প্রকাশ করেছেন এবং এটি নিয়ে উদ্বিগ্ন বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এর আগেও আসলে স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছিল যেন বিমানবন্দরে কোভিড-19 টেস্ট পরীক্ষার ব্যবস্থা রাখা হয়। তো কোভিড নেগেটিভ
সে এবং এই বিষয়ে তিনি আরো বলেছেন যে আসলে এর আগেও যে ইতালি থেকে যারা ফেরত এসেছিল করোনাকালীন সময়, এবং তখনও কিন্তু এই যাত্রীরা বেশ বিশৃঙ্খলা তৈরি করেছিল এবং তাদের কারণেই কিন্তু আসলে কোয়ারেন্টাইন বিষয়টি নিশ্চিত করা যায়নি। তো আগামীতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে কারণে কঠোরভাবে বিষয়টি দেখা হবে। এবং আপনারা জানেন যে বর্তমানে কিন্তু মধ্যপ্রাচ্য সহ ইউরোপের কোনো দেশে কিন্তু বাংলাদেশি যাত্রীদের প্রবেশের নিষেধাজ্ঞা বহাল রয়েছে, এবং এশিয়ান দেশগুলো কিন্তু বাংলাদেশি যাত্রীদের প্রবেশের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং দুবাই বাংলাদেশি সব ধরনের যাত্রীদের প্রবেশের ক্ষেত্রে অনুমতি দিয়েছে, এছাড়া সব দেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে, যেহেতু বাংলাদেশে এখন করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। তো জুবাইর, এই ছিল আমার কাছে এখনকার মধ্যে সব শেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। কোভিড সুরক্ষার তাগিদেই অনেক বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করছে না, এমনকি টিকিট বিক্রি করেও বাতিল করেছে কিছু এয়ারলাইন্স। নাগরিকত্ব ও রেসিডেন্স পারমিট ছাড়া বাংলাদেশিদের প্রবেশের নিষেধাজ্ঞা বহাল রেখেছে মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপের অনেক দেশ। এতে বিপদে পড়েছেন ছুটিতে দেশে এসে আটকে পড়া লক্ষাধিক প্রবাসী। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। গেল 16 জুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর পর আশা জেগেছিল ফিরতে পারবেন কর্মস্থলে, কিন্তু সে আশার গুড়ে বালি। ইতালিতে নেমেই বাংলাদেশি যাত্রীর করোনা পজিটিভ হওয়ায় বন্ধ হয়ে গেছে ফ্লাইট। বিমান যদি না চলে তখন যাওয়ার তো কোনো উপায় নেই। আর বিমানে কোন বিমানে আমরা যেতে পারি? কোন এয়ারলাইন্স আছে যে এত তারিখে এই বিমানটা যাইব? পরিস্থিতি অনেকটা এমনই অন্যান্য দেশের বেলায়ও। 6টি বিদেশি এয়ারলাইন্সকে অনুমোদন দেয়া হলেও এ পর্যন্ত 3টি বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে। এর মধ্যে বাংলাদেশ বিমান সরাসরি লন্ডনে গেলেও শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করছে কাতার ও এমিরেটস। ৭৫,০০০ টাকা দিয়ে টিকিট কাটলাম, তারা অগ্রিম বলে দিচ্ছে ক্যান্সেল। তারা যদি ফ্লাই না করে আমাদের কাছ থেকে কেন টাকা নেই? তুর্কি এয়ারলাইন্সে যে টিকিট কাটলাম এইটার টাকার রিফান্ডটা কে দিবে? আমি টিকিট কাটাইছি, ও হাফ ডাউন টিকিট কাটা, এখনো বলতেছে যে এয়ারপোর্ট করলে আপনার ওইখান থেকে অনুমতি দিলে তারপর টিকিট দেওয়া হবে। শুনছি যে বাংলাদেশ এয়ারলাইন্স চালু হইব, এজন্য বাংলাদেশ বিমানে আমরা টিকিটের জন্য আসছি। আসার পরে বলতেছে ফ্লাইট বর্তমানে স্থগিত করা হয়েছে। ঘোষণা দিয়েও ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ার। এদিকে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে যাত্রী আসার অনুমতি দিলেও মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপের কোনো দেশ এখনো নিষেধাজ্ঞা তুলে নেয়নি। মধ্যপ্রাচ্যে যারা চাকরি করে, ব্যবসা করে, এরকম লোকের সংখ্যা প্রায় 1,20,000-এর মতো। এগুলো ফ্লাইট চালু না হওয়ার কারণে কিন্তু ওনারা যেতে পারছে না। অনেকের ভিসা এক্সপায়ার হয়ে গেছে, অনেকের হচ্ছে। সমস্যাগুলো সমাধানের জন্য সরকারকে আরও এগিয়ে আসা দরকার। আমরা চাই যে সরকার যেন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করে প্রাইভেট এয়ারলাইন্সকে যেন সেই সব রুটগুলোকে ফ্লাইট করার একটা সুযোগ দেওয়া। নিজ দেশের সুরক্ষার তাগিদেই বাকি এয়ারলাইন্সগুলো আসছে না স্বীকার করে নিলেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। যদি দেখি যে আক্রান্তের সংখ্যাটা আস্তে আস্তে কমে, তখন আমরা এবং আমাদের যে দেশে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি আছে এটাকে বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আমরা সকলকে আমরা অনুমতি দিতে পারছি না। ঝুঁকির কথা চিন্তা করে অনেক এয়ারলাইন্সই বাংলাদেশে আসছে না, কিন্তু আগামীতে যখন এই সিচুয়েশন ইমপ্রুভ করবে ধীরে ধীরে ওইসব এয়ারলাইন্স গুলো আমাদের দেশে আসবে আশা করি। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের আগে মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে এসেছেন 7 লাখ যাত্রী। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। মানি লন্ডারিং বা মুদ্রা পাচার প্রতিরোধ আইন অনুযায়ী রিজেন্ট হাসপাতালের এমডি ও তার পরিবার সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব খতিয়ে দেখতে ব্যবস্থা নেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বুধবার সময় সংবাদকে এ বিষয়ে নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও BFIU প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। মানি লন্ডারিং প্রতিরোধ আইন যেটা আছে সেই আইনে BFIU এর উপর কিছু দায়িত্ব দেওয়া আছে। যদি এরকম কিছু থাকে কোনো সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আমি এই কথা বলেছি। আইনের আওতায় আমাদের যতটুকু করার সেটা আমরা করব। আমাদের যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব অনুযায়ী আমাদের। নিম্নমানের মাস্ক, PPE সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতিতে অভিযুক্ত ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান, লেক্সিকন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাটের মালিক ও মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সেলিয়া। জুবায়ের, এখন পর্যন্ত যদি জানাতে হয়, এই মুহূর্তে কিন্তু মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরেকজন যিনি মিঠু নামে পরিচিত, মিঠু সিন্ডিকেট নামে গত বেশ কয়েক মাস ধরে আমরা কিন্তু বিভিন্ন ধরনের গণমাধ্যমে শুনে আসছি, সেই লেক্সিকন মার্চেন্টাইজ ও টেকনোক্র্যাট লিমিটেডের মালিক মোহাম্মদ মোতাজ্জিরুল ইসলাম মিঠুকে কিন্তু তলবের নোটিশের প্রেক্ষিতে তিনি আইনজীবী পাঠিয়েছেন এবং এই যে নিম্নমানের মাস্ক
এবং সুরক্ষা সামগ্রীগুলো সরবরাহ করা হয়েছে এবং তার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এবং সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের যে অনুসন্ধান চলছে সেই অনুসন্ধানের প্রেক্ষিতেই কিন্তু 5 ঠিকাদার প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক এবং গতকাল 3টি প্রতিষ্ঠানকে এবং আজ 2টো প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি এখানে মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিষয়ে জানাতে হয়, শুধুমাত্র তিনি কিন্তু একটি লিখিত বক্তব্যে জানিয়েছেন তিনি 2015 সাল থেকে আসলে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং এর মধ্যে কিন্তু তিনি 1 মাসের জন্য বাংলাদেশে আসেননি এবং সেক্ষেত্রে আসলে তিনি বলতে চাইছেন যে তিনি দাবিও করেছেন তার বিরুদ্ধে যেসব চেয়ারম্যান বা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানা লেখা আছে সেগুলো আসলে ভুয়া বলে তিনি দাবি করেছেন। অন্যদিকে তিনি এ ধরনের কোনো কিছুর সাথে, কোনো সরবরাহের সাথে জড়িত নন বলেও তিনি দাবি করেছেন। এছাড়া আরও একটি বিষয় যদি জানাতে হয়, মিঠুর বিষয় শুধুমাত্র যদিও তিনি দাবি করে থাকেন মাস্ক বা অন্যান্য বিষয়ের সাথে তিনি আসলে জড়িত নন, নিম্নমানের মাস্ক সরবরাহ বা এই ধরনের বিষয়গুলোতে, কিন্তু আমরা যে বিষয়টি জানি 2016 সাল থেকে দুর্নীতি দমন কমিশন কিন্তু অবৈধ সম্পদ অর্জনের একটি অনুসন্ধান তার বিরুদ্ধে চালাচ্ছে এবং এর বিষয়ে কিন্তু কয়েক দফা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চিঠি দিয়েও কিন্তু কোনো ধরনের জবাব আসলে পাননি। সেক্ষেত্রে এই যে আসলে দুর্নীতি দমন কমিশন থেকে যে মাস্ক বিষয়ে যে দুর্নীতি অনুসন্ধান চলছে এবং সেখানে মিঠুকে সংযুক্ত করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, সেখানে আসলে পুরনো যে বিষয়গুলো রয়েছে অনুসন্ধান মিঠুর বিরুদ্ধে মামলাগুলো রয়েছে বা যেসব অভিযোগগুলো রয়েছে সেগুলো আবার সামনে আসবে কিনা সেটি আসলে দেখার বিষয়। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে দুর্নীতি দমন কমিশনের সামনে থেকে সর্বশেষ। নিম্নমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ের দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের খবর জানাতে দুদক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। এদিকে হাইকোর্টের বারান্দায় বসে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে একটি সফটওয়্যার কোম্পানির বিরুদ্ধে। একই সিরিয়ালের স্টিকার একাধিক আইনজীবীর কাছে বিক্রি করে এ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বলছে তদন্তে প্রমাণ হলে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সর্বোচ্চ আদালতে মামলা করতে হলে আইনজীবী সমিতির একটি স্টিকার নিতে হয়। গড়ে প্রতিদিন এই স্টিকার বিক্রি হয় 1000, যা বিক্রি করে বছর শেষে আয় হয় 14,85,00,000 টাকা। এ টাকার অধিকাংশ ব্যয় হয় সমিতি ও আইনজীবীর কল্যাণে, বাকিটা পায় সরকার। গত 10 বছর ধরে সমিতির ভেতরে কয়েকটি দোকান নিয়ে এই স্টিকার দিয়ে আসছে সিদ্দিক এন্টারপ্রাইজ নামে একটি সফটওয়্যার কোম্পানি। সম্প্রতি একই সিরিয়ালে 5টি স্টিকার পাওয়ায় সমিতিকে জানায় এক আইনজীবী। এরপর আসতে থাকে স্টিকার জালিয়াতির একের পর এক অভিযোগ। সমিতির সম্পাদকের ধারণা এ জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিদ্দিক এন্টারপ্রাইজ। 2010 সাল থেকে এই পর্যন্ত সফটওয়্যারে কতটা স্টিকার প্রিন্ট হয়েছে তার একটা ডেটা আছে, কিন্তু আলটিমেটলি এই যে অতিরিক্ত কতগুলো প্রিন্ট হয়েছে, কারণ আমাদের খাতায় তো একটা করে নাম্বার এন্ট্রি হয়েছে, 1 টাকা আমরা পেয়েছি। এই যে অতিরিক্ত যে প্রিন্ট হয়েছে তার তো কোনো ডাটা প্রাথমিকভাবে তদন্ত কমিটি মানে সফটওয়্যারের মধ্যে পায়নি। বার সভাপতি বলছেন তদন্তে প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টেকনিক্যাল কমিটি যখন রিপোর্ট দিবে সেই রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, সে যেই হোক, যত পিছনে হোক যত সামনে হোক, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সমিতির সাবেক 3 বারের সভাপতির দাবি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আমার সময় আমার জানা মতে তখন কোনো এরকম কোনো দুর্নীতি আমরা দেখি নাই এবং আমরা শুনিও নাই। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি কমিটি জালিয়াতি তদন্তে কাজ করছে। এর আগে 2016 সালেও জালিয়াতি ধরা পড়লেও কোনো তদন্ত হয়নি, যদিও একাধিকবার ফোন করেও সফটওয়্যার কোম্পানির কোনো বক্তব্য পাওয়া যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। কাজের অগ্রগতি দেখতে প্রকল্প পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে গেছেন। এই মুহূর্তে মুরাদপুর এলাকায় আছেন রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কমল। ধন্যবাদ জুবাইর। আপনি জানেন যে চট্টগ্রামে কিন্তু সামান্য বৃষ্টি হলে কিন্তু হাঁটু পানিতে তলিয়ে যায় পুরো শহর। সে হাঁটু পানি তলানো থেকে রক্ষা করার জন্য সেনাবাহিনী আজকে থেকে বিশেষ কার্যক্রম শুরু করেছে। সেটি হলো বৃষ্টি হলেই তারা 100-র বেশি শ্রমিক নিয়ে তারা বিভিন্ন ড্রেনে নামিয়ে দিচ্ছে এবং ড্রেন থেকে তারা ময়লা আবর্জনাগুলো তুলে আনছে, যাতে কোনো রকম পানি জমে রাস্তার উপর পানি উঠে না যায়। সেই অনুযায়ী যেহেতু গত রাত থেকে বৃষ্টি পড়ছিল এবং আজকে সকাল থেকে তাদের 4টি পয়েন্টে সেনাবাহিনীর 4টি টিম এবং লেবারদের 4টি টিমে 100 জন করে এই কাজটি করছে। সে বিষয়ে আমরা একটা কথা বলার চেষ্টা করব এই যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প যে পরিচালক রয়েছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহ আলীর সাথে। আপনার কাছে জানতে চাই আজকে সকাল থেকে আপনারা কোন কার্যক্রমটি শুরু করেছেন এবং কেন এই কাজটি করা হচ্ছে? আমরা মূলত গত বছর যেটা দেখেছি যে শহরের টোটাল 22টি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয় সামান্য বৃষ্টিপাত হলেই। তো সেই হিসাবে আমরা
22টি এলাকা চিহ্নিত করে আমরা 52.88 কিলোমিটার আমরা ড্রেন সম্প্রসারণের কাজ সম্পন্ন করেছি। সেই সাথে যেসব ড্রেনে পানি জমে যায় এবং ব্রিজ কালভার্ট বিভিন্ন জায়গায় যেসব চক পয়েন্ট রয়েছে ওখানে যেখানে পানি জমে যায় সেখানে আমরা ইমার্জেন্সি রেসপন্স টিম আমরা প্রস্তুত রেখেছি এবং সেই সব জায়গায় আমরা তাৎক্ষণিকভাবে ময়লা পরিষ্কার করে পানিটাকে প্রবাহমান করছি। এবং আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে চট্টগ্রাম শহরে গত বছর যেরকম জলাবদ্ধতা ছিল এখন পর্যন্ত আমরা সেরকম জলাবদ্ধতা বৃষ্টিপাত হলেও আমরা সেটা রুখতে পেরেছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহালির সাথে। তিনি আমাদেরকে যেটি বলছেন তারা এখন প্রতিদিন এই কাজটি করবে, যেহেতু বর্ষা মৌসুম, যদি রাতে কোনো বৃষ্টি পড়ে তাহলে তারা 4টা টিম একযোগে, সেনাবাহিনী 4টা টিমের সাথে থাকবে, লেবারদের 4টা টিম এবং যেখানে সেনা সদস্য থাকবেন 40 জন এবং শ্রমিক থাকবেন 100 জন। তারা নগরীতে ঘুরে ঘুরে যেসব ড্রেন বা পানি জমাটের আশঙ্কা থাকবে সেগুলি তারা নিরসন করবেন এবং সেখানে তারা ময়লা আবর্জনাগুলো সরিয়ে নেবেন। আপনারা জানান যে চট্টগ্রাম বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম 34 কনস্ট্রাকশন ব্রিগেড গত 1 বছর ধরে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের কাজ করে যাচ্ছে। তারা যেটি দাবি করেছে গত অন্যান্য বছরগুলিতে যে বৃষ্টির সময় যে রাস্তায় যে পানি উঠে বা জলাবদ্ধতা সৃষ্টি হয় এই বছর তা হয়নি, শুধুমাত্র সেনাবাহিনী যে তৎপরতা চালিয়ে যাচ্ছে সেই তৎপরতার কারণে। তাই এখন পর্যন্ত আমার কাছে এই ছিল চট্টগ্রামে যে আজকে থেকে সেনাবাহিনী বিশেষ ক্লাস প্রোগ্রাম শুরু করেছে, বিশেষ করে নগরী খাল এবং নালাগুলিকে যে ড্রেনগুলিকে যে পরিষ্কার যে কার্যক্রম শুরু করেছে তার সর্বশেষ। সামাজিক দূরত্ব মেনে বেচাকেনা, গ্লাভস, জীবাণুনাশক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে কোরবানি দিলে সংক্রমণের অনেকটাই কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজশাহী সিটি মেয়র বলছেন করোনার বিস্তার রোধে পশুর হাটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ইজারাদাররা নির্দেশনা মেনেই হাট পরিচালনা করছেন বলেও জানান তিনি। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। আসন্ন ঈদে রাজশাহীতে পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি না মানায় করোনার বিস্তার বাড়তে পারে বলে আশঙ্কা বিভিন্ন মহলের। এ কারণে পশু কোরবানি দেয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে যত্রতত্র নয়, বড় ও খোলা জায়গায় কোরবানির হাট বসানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কিছুক্ষণ পর হাতটা পরিষ্কার করবে এবং একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হয়ে যাবে, যাতে এখানে কোনো ভিড় না হয়। এইভাবে আমরা হাটে সংক্রমণটা কিছুটা কমাতে পারবো। এদিকে ক্রেতাদের সুবিধার্থে পশুর হাটগুলোতে প্রবেশ ও বাহিরের পথ আলাদা করার নির্দেশনা দেয়া ছাড়াও সকল স্বাস্থ্যবিধি নিশ্চিতে পুলিশ প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানান সিটি মেয়র। মানুষ যাতে সেখানে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে তার জন্য আইন প্রয়োগকারী সংস্থা এবং স্বেচ্ছাসেবক দল তৈরি করে যৌথ উদ্যোগে তাদেরকে নিয়োজিত করা। ইজারাদাররা বলছেন করোনা সংক্রমণ প্রতিরোধে হাটগুলোতে এরই মধ্যে নেওয়া হয়েছে সুরক্ষামূলক নানা ব্যবস্থা। সাবান পানি এলানো রেখেছি ওদের ব্যবস্থার জন্য, হাত ধোয়ানোর জন্য, হাত ধুবে, মুখোশ আপনার মাস্ক পরার জন্য বলেছে। আর নিজেদের কোরবানির পশু নিজেরাই জবাই ও মাংস ভাগ বাটোয়ারা করলে করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জেলায় 2,70,000 কোরবানির পশুর চাহিদা থাকলেও উৎপাদন হয়েছে 3,70,000। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের চামড়া খাতে রপ্তানি কম হয়েছে লক্ষ্যমাত্রার 27%। সবচেয়ে বেশি কমেছে প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত জুতার রপ্তানি। ব্যবসায়ীরা বলছেন ট্যানারিগুলোতে এখনও অবিকৃত রয়েছে গেলবারের 700 কোটি টাকার চামড়া। তাদের মতে এবারের কোরবানির কাঁচা চামড়ার কেনার বিষয়টিও প্রায় পুরোটাই নির্ভর করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপর। তবে বর্তমান পরিস্থিতিতে ঋণের পরিবর্তে সরাসরি ওয়েট ব্লু চামড়া রপ্তানিতেই জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। হরিপদ সাহার রিপোর্ট। তৈরি পোশাকের পর চামড়া দেশের বৃহৎ রপ্তানি খাত। তবে পরিবেশ দূষণ এড়াতে ব্যর্থ বাংলাদেশের ট্যানারি থেকে সরাসরি চামড়া আমদানি করে না ইউরোপের দেশগুলো। মূলত চীন এদেশের প্রসেসড লেদারের সবচেয়ে বড় বাজার। সেখান থেকে হাত ঘুরে যায় ইতালি, জার্মানি সহ উন্নত দেশগুলোতে। কিন্তু করোনার প্রকোপে একরকম বন্ধই হয়ে গেছে চামড়া রপ্তানি। সদ্য বিদায়ী অর্থ বছরে 16 কোটি 50 লাখ ডলার লক্ষ্যমাত্রা থাকলেও রপ্তানি হয়েছে মাত্র 9 কোটি 83 লাখ ডলারের চামড়া, যা লক্ষ্যমাত্রা ও গতবারের তুলনায় 40% কম। প্রায় 600 থেকে 700 কোটি টাকার চামড়া অবিকৃত অবস্থা আছে, যেটা আমরা এখনো কোনো এলসি পাইনি বা টিটি পাইনি। যার কারণে দেখা গেছে যে ট্যানারি মালিকরা কিন্তু আসলে এই ঈদুল আজহাতে তারা কোনো কি প্রিপারেশন নেবে
সেটা কিন্তু আসলে সরকার এবং আর্থিক প্রতিষ্ঠানের উপরে নির্ভর চেয়ে আছে। চামড়া খাতে গত এক দশকে জুতা ও অন্যান্য চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ধারাবাহিকভাবে, সেই সাথে বেড়েছে বিনিয়োগও। মন্দার কবলে পড়া বিশ্ববাজারে হোঁচট খেয়েছে এসব পণ্যের রপ্তানিও। বিদায়ী অর্থ বছরে ব্যাগ, বেল্ট, জ্যাকেটের মতো পণ্যের রপ্তানি হয়েছে প্রায় 22,50,00,000 যা লক্ষ্যমাত্রার তুলনায় 11% কম। সবচেয়ে আশার পথ দেখানো জুতার রপ্তানি কম, লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 30%। সামগ্রিকভাবে চামড়া খাতের মূল সমস্যা উৎপাদন প্রক্রিয়ার দূষণ, যার সাথে করোনা বাড়তি সংকট তৈরি করেছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। যদি উচ্চ মাত্রায় ওয়েটগুলো আকারে যদি চামড়া রপ্তানির সুযোগ করে দেওয়া যায়, তাহলে হয়তো ঋণ ব্যবহার না করেও আমরা এই প্রক্রিয়ায় হয়তো চামড়া সংগ্রহ করে বিক্রির মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ চাহিদা এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। গত কোরবানি ঈদেও খুচরা ও সাধারণ বিক্রেতারা সরকার নির্ধারিত দাম না পাওয়ায় চামড়ার বাজারে বিশৃঙ্খলা দেখা দেয়, নষ্ট হয় লক্ষাধিক পশুর চামড়া। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। 2019-20 অর্থ বছরে বেনাপোল বন্দরে আমদানি পণ্য সংরক্ষণের ওয়্যারহাউস ভাড়া বাবদ রাজস্ব আদায় হয়েছে 84,19,00,000 টাকা। তবে করোনা মহামারী সহ নানা কারণে লক্ষ্যমাত্রার চেয়ে 11,06,00,000 টাকা রাজস্ব কম আদায় হয়েছে। বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার এ তথ্য জানান। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে স্থলপথে 70% পণ্য আমদানি হয় বেনাপোল স্থলবন্দর দিয়ে। ভারত থেকে আমদানি হওয়া পণ্যের প্রাথমিক চালান রাখা হয় ওয়্যারহাউসে। এ সময় পণ্য রক্ষণাবেক্ষণ ও ওয়্যারহাউস ভাড়া বাবদ নির্ধারিত হারে রাজস্ব আদায় করে। গেল অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে 17,78,628 মেট্রিক টন পণ্য। 2018-19 অর্থ বছরে ভারত থেকে আমদানির পরিমাণ ছিল 18,36,953 মেট্রিক টন পণ্য। ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোকে সহজ শর্তে ঋণ প্রদানের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। বুধবার বিকেলে গ্রামীণফোন আয়োজিত ভার্চুয়াল সভায় একথা বলেন মন্ত্রী। করোনা পরবর্তী সময়েও ডিজিটাল হওয়া ছাড়া কোনো বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রচলিত প্রতিষ্ঠানের বিপরীতে মেধাভিত্তিক শিল্প প্রতিষ্ঠানগুলোই দীর্ঘমেয়াদে সফল হবে। 80 লাখ মানুষ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে উল্লেখ করে মন্ত্রী বলেন, বেশিরভাগ মানুষই মোবাইল ইন্টারনেটে অভ্যস্ত, তাই সারা দেশে 4G ইন্টারনেটের পরিধি বাড়াতে সংশ্লিষ্ট অপারেটরগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর আগে সভায় তরুণ উদ্যোক্তারা তাদের বিভিন্ন ডিজিটাল প্রকল্প তুলে ধরেন। আমাদের ব্যাংকগুলো বুঝতে শুরু করেছে প্রচলিত ব্যবসা চলবে না, নতুন ব্যবসার দিকে তাকাতে হবে এবং নতুন ব্যবসা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি নির্ভর। সেই কারণে তারা আমাদের ক্ষুদ্র মাঝারি এই উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য, কোলাটেরাল বিহীন ঋণ দেওয়ার জন্য এগিয়ে আসছে। করোনা এসে আমরা 11 বছরে যেটুকু কাজ করছিলাম এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আপনার ডিজিটাল হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া ওঠা যাবে না উড়োজাহাজে, বিমানবন্দরেই হবে পরীক্ষা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। রোম থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোয় উদ্বেগ। কোভিড সুরক্ষার তাগিদেই বাংলাদেশ থেকে ফ্লাইট চালাচ্ছে না বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্স। দেশে আটকে পড়েছেন 1 লাখের বেশি প্রবাসী। রিজেন্ট হাসপাতালের এমডি ও সংশ্লিষ্টদের দুর্নীতির টাকা পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। যাচাই করা হবে ব্যাংক হিসাব। এবং করোনার প্রভাবে প্রায় বন্ধ চামড়া রপ্তানি, এখনো পড়ে আছে গত কোরবানির 700 কোটি টাকার চামড়া। এবারও বিপর্যয়ের শঙ্কা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।